প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গুরুকুল অনলাইন লার্নিং এর ইংরেজি ক্লাসে আরেকবার স্বাগতম। গত ক্লাসের ধারা থেকে আজকে আছে আমাদের টেন্সের দ্বিতীয় ক্লাস। যেরকম আমি বলেছিলাম যে আমরা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটাকে তিন ভাগে না দেখিয়ে, যেহেতু এদের তিনটাকেই একই ভাগে ভাগ করা হয়েছে, তিনটা টেন্সকেই সিম্পল বা ইনডেফিনিট ফর্মে ভাগ করা হয়েছে, তিনটা টেন্সকেই কন্টিনিউয়াস ফর্মে ভাগ করা হয়েছে, তিনটা টেন্সকেই পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে ভাগ করা হয়েছে। তাই আমি হচ্ছে ফর্ম অনুসারে তোমাদেরকে তিনটা টেন্স কিভাবে ডিফারেন্ট হয় সেগুলো দেখাবো, যাতে তোমরা যেন কম্পেয়ার করে এটা তাড়াতাড়ি বুঝে ফেলতে পারো এবং যখন তোমরা আইডেন্টিফাই করতে যাবে তখন যেন কোনো সমস্যা না হয়। সো আমরা যদি আজকের স্লাইডের দিকে তাকাই, আমাদের প্রথম ফর্মটা হচ্ছে সিম্পল বা ইনডিফিনিট ফর্ম, অর্থাৎ জাস্ট নর্মাল একটা সেন্টেন্সকে আমরা যেভাবে স্টেটমেন্ট হিসেবে দিই, আমরা আজকে সেই স্টেটমেন্ট সেন্টেন্সগুলোর আমরা সাধারণত যেই কথাগুলো বলি, আমি খাই, তুমি কথা বলো, তুমি দেখো, আমরা খেলি, এই সেন্টেন্সগুলো কিভাবে টেন্স ভেদে ডিফারেন্ট হয় আজকে আমরা সেটা শিখবো। তো সিম্পল ইনফিনিটিভ ফর্মও হচ্ছে টাইপস অফ টেন্স ভেদে তিন প্রকার। ফার্স্টে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। সো প্রথমে আমরা চলে যাব সিম্পল প্রেজেন্টে। সিম্পল প্রেজেন্ট আসলে কি? আমি যখন একটা কাজ যেটা আমি বর্তমান সময়ে করছি এবং সেটা আমি সাধারণভাবেই বলে দেব, আমি যেই কাজটা সবসময় প্রেজেন্ট টাইমেই করি, সেটাকেই বলা হচ্ছে সিম্পল বা ইনডিফিনিট প্রেজেন্ট। তো সিম্পল বা ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের কিছু ধরা বাঁধা নিয়ম আছে যে এইসব ক্ষেত্রে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন আমি যদি এখন তোমাকে বলি আই টক, আমি কথা বলি, এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমি সবসময়ই কথা বলি, আমি এখনো কথা বলছি, আমি ভবিষ্যতেও কথা বলবো। সো এটা একটা সাধারণ বাক্য যেটা আমি সবসময় করবো। সো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ে যায়। সো যদি আমি স্লাইডের দিকে একটু তাকাই, তো আমি প্রথম পরে লিখেছি চিরন্তন সত্য, অর্থাৎ এমন কিছু জিনিস যেটা সবসময় সত্যি। এই দুনিয়া যেভাবেই চলুক, তুমি বেঁচে থাকি বা না থাকি, এর সত্যগুলো কিন্তু চেঞ্জ হবে না। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, রাতে আকাশে চাঁদ ওঠে, এই জিনিসগুলো কিন্তু একদম চিরন্তন সত্য। এগুলো সবসময় স্ট্যাটিক এবং বিদ্যমান এবং সবসময় থাকবে, এবং তাই সেই কারণে এটা সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়ে যায়। যেমন এক্সাম্পল আমি লিখেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এবং এখানে সবসময় সূর্য পূর্ব দিকেই উঠে। দ্বিতীয় উদাহরণে অভ্যাস। আমাদের সবারই প্রত্যেকেরই কিছু অভ্যাস আছে, খারাপ অথবা ভালো। এই অভ্যাসগুলো কিন্তু আমাদেরই একটি অংশ হয়ে গেছে এবং আমরা সবসময় এটা ক্যারি করি, এবং এই জন্য এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। যেমন আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক এভরি নাইট, আমি প্রতি রাতে এক গ্লাস দুধ পান করি, এটা কিন্তু আমার একটা অভ্যাস, এবং এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট কাজ বর্তমানে বোঝাতে। যেমন আমি যদি বলি যে ভবিষ্যতে একটা কাজ যেটা সবসময় হয়ে আসছে এবং সবসময় হতেই থাকবে, এরকম একটা সেন্টেন্স যদি আমি বুঝাই, তাহলে এটাও কিন্তু পরে প্রেজেন্ট টেন্সের মধ্যে। যেমন এখানে আমি লিখেছি নিউ ইয়ার কামস আফটার ক্রিসমাস, নতুন বছর ক্রিসমাসের পরে আসে। এটা কিন্তু নতুন বছর কিন্তু সবসময়ই ক্রিসমাসের পরে আসবে এবং এটা কখনোই পরিবর্তন হবে না, তাই এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে অতীতের কোনো কাজ বর্তমান হিসেবে বোঝাতে। ধরো আমি তোমাদের একটা গল্প বলছি, যে গল্পটা আগেই হয়ে এসেছে, কিন্তু এই গল্পটা আমি বর্তমান কালে দাঁড়িয়ে তোমাদেরকে শোনাচ্ছি, এবং এটাও পড়ে যায় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি বাবর ডিফিটস দ্য এনিমি অ্যান্ড টেক কন্ট্রোল অফ ইন্ডিয়া। সম্রাট বাবর সে হচ্ছে শত্রুদেরকে যুদ্ধে পরাজিত করে এবং ভারতের শাসনামল কায়েম করে। এখানে কিন্তু বাবর কিন্তু শাসনামল নিয়েছিল সেই কয়েক শত বছর আগে, কিন্তু এই ঘটনাটা যখন আমি তোমাদেরকে এখন বলতে যাচ্ছি, আমি কিন্তু বলছি প্রেজেন্ট ফর্মে, কারণ গল্পটা যখন আমি তোমাদেরকে বলছি, এটা আমি এখন বলছি বর্তমান ফর্মে, তাই আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট ভাবে ইউজ করছি, তাই এটাও এখানে পড়ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং সবশেষে যদি কারো উক্তি ব্যবহৃত হয়, সেটা আমার কোনো কথা বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কথা বা বঙ্গবন্ধুর কোনো কথা যখন তুমি ডিরেক্টলি ব্যবহার করো সেন্টেন্সে, নিজের ভাষায় না, সেটার ঠিক আগে ভার্বের বেসিক ফর্ম বসে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমি লিখেছি বঙ্গবন্ধু সেইজ ইউ ক্যান নট অপ্রেস 7 মিলিয়ন পিপল, বঙ্গবন্ধু বলেছেন তুমি 7 কোটি মানুষকে দমায় রাখতে পারবা না, এবং এখানে কিন্তু এই জিনিসটা আমরা প্রেজেন্ট ফর্মে বলছি, কারণ বঙ্গবন্ধু এটা বলেছেন, এবং এটা যখনই আমরা ব্যবহার করি, তিনি ওই সময় যেটা বলেছেন সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করি, কারণ তার উক্তিটি তার সময়ের জন্য প্রেজেন্ট ফর্মে ছিল। সো এটা ছিল আমাদের সিম্পল বা ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। এবার আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা না জানলে হচ্ছে তোমরা টেন্সের ফরমেশনের শিখবে, হচ্ছে স্ট্রাকচার। মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু স্ট্রাকচারটা মনে রাখা দরকার, যেন তোমরা
নিজেরাই মনে মনে যখন করবে প্র্যাকটিস করে এটা মনে রাখতে পারো। প্রথমটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, যে কোনো টেন্স ফর্মেশনের জন্য একটা বাক্যের সাবজেক্ট থাকে এবং এরপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সবসময় বেসিক ফর্মটা বসবে, কখনোই ভার্বের আইএনজি ফর্ম বা ভার্বের সাথে ডি বা ইডি অথবা পাস্ট ফর্ম এরকম কিছু বসবে না, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মটা মানে হচ্ছে ভার্বের বেসিক ফর্ম। সো সেটা বসবে এবং এরপর অবজেক্ট বসবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, বেসিক ফর্মের সাথে কিন্তু পার্সন ভেদে এস বা ইএস যুক্ত হবে। যেমন যদি ফার্স্ট যখন এটা সিঙ্গুলার পার্সন হবে তখন এস বা ইএস যুক্ত হবে। যেমন হি স্পিক্স ভেরি লাউডলি, এখানে স্পিক্স এর সাথে একটা এস যুক্ত হয়ে গেছে কিন্তু, কারণ এখানে হি হচ্ছে সিঙ্গুলার। আর যদি আমি বলি দে স্পিক ভেরি লাউডলি, তখন স্পিক শুধু স্পিক, কারণ দে হচ্ছে প্লুরাল। এরপর আমরা চলে যাব হচ্ছে সিম্পল বা ইনডেফিনিট পাস্টে। এটাও হচ্ছে প্রেজেন্টের মতোই খুবই সাধারণ, যেমন অতীতকালে যেই কাজটা হচ্ছে আমরা সাধারণভাবেই করে থাকি এরকম বুঝে, সেটাই হচ্ছে আমরা বলি সিম্পল পাস্ট। যেমন অতীতের যদি কোনো অভ্যাস আমি তোমাদের বুঝাই, যেমন হি অলওয়েজ ওয়েন্ট টু স্কুল বাই রাইডিং হিজ বাইসাইকেল, সে সবসময় স্কুলে সাইকেল চালিয়ে যেত এবং এটা সে সবসময় আগে অনেক দিন ধরে করে আসছে এবং এটা তার অভ্যাস, তাই এটা একটা সিম্পল পাস্ট টেন্স। যেখানে কিন্তু আমি ওয়েন্ট এই ভার্বটা কিন্তু আন্ডারলাইন করে রেখেছি এই কারণে, কারণ এখানে হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ গো এর পাস্ট ফর্ম বসে ওয়েন্ট বসেছে, এবং এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার ফর্ম করার একটা মাত্র এক্সেপশন রুল, যেটা হচ্ছে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যায়। দ্বিতীয়ত যদি আমরা দেখি অতীতের দিন তারিখ বা সময় বোঝালে, আমরা যদি পাস্ট অতীতকালে কোনো সময় এখন বোঝাতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে পড়ে। যেমন আই মেট হিম লাস্ট ইয়ার, আমি তার সাথে গত বছর দেখা করেছি। সো এখানে আমি গত বছরের কথা বলছি, এই জন্য মেট হচ্ছে এখানে একটা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। সময় জানতে চাওয়া হলে আমি তোমাদের জিজ্ঞেস করি এখন কয়টা বাজছে, তখন তোমরা আমাকে যে উত্তরটাই দিবে আমি কিন্তু জিজ্ঞাসা করে ফেলেছি, অর্থাৎ আমি অলরেডি পাস্ট টেন্সে তোমাদেরকে সময়টা জিজ্ঞেস করেছি। সো এটা হচ্ছে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি যদি উদাহরণ দিয়ে বলি when did you arrive, তুমি কখন এসেছো, সো এটাও একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে লক্ষ্য করে দেখবে ডিড ইউ অ্যারাইভ আমি পুরোটাতে আন্ডারলাইন দিয়ে রেখেছি, কেন? কারণ হচ্ছে ডিড কিন্তু অলরেডি ভার্বের পাস্ট ফর্ম, এটা ডু এর পাস্ট ফর্ম ডিড, এবং এখানে আরেকটা মেইন ভার্ব আছে সেটা হচ্ছে অ্যারাইভ, কিন্তু আমি কিন্তু এখানে অ্যারাইভের পাস্ট ফর্ম ব্যবহার করিনি, কারণ যখন ডিড ব্যবহৃত হয়ে যায় তখন কিন্তু ভার্বের বেসিক ফর্ম বসে, এটা সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় তখন। আমরা এই ব্যাপারে যখন আমরা সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে পড়বো তখন আমরা আরো ইন্টারোগেটিভ, নেগেটিভ, পজিটিভ এই সেন্টেন্স সম্পর্কে আরো জানতে পারবো, কিন্তু আপাতত এই উদাহরণ থেকে তোমাদেরকে এই ধারণাটা দিয়ে রাখলাম। ঠিক তেমনিভাবে যদি আমরা আগের বারের মতো স্ট্রাকচারের দিকে তাকাই, এখানেও হবে স্ট্রাকচার, ফার্স্টে সাবজেক্ট, এরপরে ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, এবং পাস্ট ফর্ম সম্পর্কে তো আগেই বলেছি, প্রেজেন্ট ফর্মের পাস্ট ভার্সনটাই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং প্রত্যেকটা সময় যখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে যাব এই ফর্মটা কিন্তু চেঞ্জ হবে। এরপরে ফিউচার ইনডেফিনিট, সর্বশেষটা আমাদের এই ক্লাসের, যেটা হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো কাজ করব এরকম যদি বোঝায় সাধারণভাবেই সেই জিনিসটাকেই ফিউচার ইনডেফিনিট টেন্স বলে, যেটা আমি ভেবে রাখছি যে আমি করব বা করতে চাই, কিন্তু হবে কিনা আমি কিন্তু জানি না, এই সম্পর্কে সন্দিহান, এই জিনিসগুলো বোঝাতেই ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ভবিষ্যৎ সম্পর্কিত যদি কোনো মতামত, অনুমান বা ধারণা আমি দেই, যেমন আই এম শিওর হি উইল কাম, আমি নিশ্চিতভাবে জানি সে আসবে, কিন্তু সে আসবে কি না এটা কিন্তু একমাত্র সময়টা আসলেই নিশ্চিতভাবে বলা যাবে যে সে আদৌ এসেছে কি না, কিন্তু আমি কিন্তু আমার অনুমানটা এখানে দিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে একটা ইনডেফিনিট ফিউচার। এবং পরে ভবিষ্যতের কোনো অভ্যাস বা অবশ্যই হবে এমন কোনো ঘটনা বোঝালে, যে উইন্টার উইল স্টার্ট ইন ডিসেম্বর, শীতকাল সবসময় ডিসেম্বরে আসবে এবং আমরা এটা জানি এবং এটা অবশ্যই হবে, যেহেতু এটা ভবিষ্যতে হবে তাই এটাও একটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ভবিষ্যতে কোনো ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলে, যদি ভবিষ্যতে একটা ঘটনা হবে এটা আমি এখনই বলে দিই, ঘোষণা দিয়ে জানিয়ে রাখি যেটা হবে, যেটা তোমরা সবাই প্রস্তুত থাকতে পারো, সেটাও পড়ে যায় ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে। যেমন এক্সাম্পলে আমি লিখেছি দ্য প্রাইম মিনিস্টার উইল গিভ আ স্পিচ টুমরো, প্রাইম মিনিস্টার যখন টিভিতে স্পিচ দিবেন তার 2-1 দিন আগে কিন্তু সকল টেলিভিশন নিউজ পেপারে একটা ঘোষণা চলে আসে, এবং এটাও হচ্ছে একটা ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা ভালো উদাহরণ। এরপরে নিয়মিত নয় কিন্তু মাঝে মাঝে ঘটে এরকম কোনো ঘটনা বোঝাতে, এরকম যেমন সামটাইমস হি উইল স্টাডি ফর আওয়ার্স, যে মাঝে মাঝে সে অনেকক্ষণ ধরে পড়াশোনা করে, এটা সবসময় হয় না কিন্তু মাঝে মাঝে বা কিছু কিছু সময় হয়ে থাকে, এবং এটাও ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে যায়। এখন চলে আসি আমরা স্ট্রাকচারে, যদি আমরা প্রত্যেকটা উদাহরণের দিকে তাকাই দেব একটা বেসিক জিনিস কমন, সেটা হচ্ছে
উইল বা শ্যাল। সো এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের মেইন স্ট্রাকচার, যে ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল বা উইল ব্যবহৃত হবে। শ্যাল বা উইল মানে এসে যাওয়া মানেই হচ্ছে এটা ফিউচার টেন্সে চলে গেছে, অর্থাৎ এই কাজটা পরে হবে। এটা যেন সবসময় দেখলেই তোমরা চট করে বুঝে যেতে পারো। সো এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেসিক ফর্মটা এবং অবজেক্ট, এতটুকুই ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে হচ্ছে আমাদের ইনডিফিনিট টেন্স কিন্তু বোঝানো শেষ, এটা এই পর্যন্তই। কিন্তু তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয়, এবং এই পার্টিকুলার স্লাইডটা কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো, বিকজ এই রুলটা মনে রাখলে, এই তিনটা রুল যদি তোমরা পাশাপাশি রেখে পড়ো, তোমাদের কিন্তু এই তিনটা টেন্সের ডিফারেন্সটা বুঝে পড়তে খুবই ইজি হবে। যেমন আমাদের পুরা টেন্স এই স্ট্রাকচারে কিন্তু মেইন ডিফারেন্সটাই হচ্ছে ভার্বের ফরমেশনে, যেখানে প্রেজেন্টে আমরা শুধু বেসিক ফর্ম ইউজ করি, পাস্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, এবং ফিউচার টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল ইউজ করি। সো এই জিনিসটা যদি তোমরা খাতায় একটু নোট নিয়ে নাও, তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। এবং আজকে সবশেষে একটা এক্সারসাইজ, যেহেতু আমরা এত কিছু শিখেছি, একবার একটু ঝালাই করে নেওয়া দরকার যে আমরা কি শিখলাম। সো প্রথম এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, যে অল দ্য প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান, এখানে আমি ব্র্যাকেটে বলে দিয়েছি এটা প্রেজেন্ট, অর্থাৎ তোমরা এই জিনিসটাকে প্রেজেন্টে রাখতে হবে, এবং ভার্ব দেওয়া ছিল রিভলভ। সো এখানে ভার্বটা রিভলভ হিসেবেই আছে, কারণ প্ল্যানেটস হচ্ছে একটা প্লুরাল নাউন, যেটা পাশে ভার্ব বসেছে রিভলভ। সেকেন্ড এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, উই প্লেড টুগেদার ওয়েন উই ওয়ার চিলড্রেন, আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা একসাথে খেলতাম। এখানে আমি ব্র্যাকেটে বলে দিয়েছি এটাকে পাস্ট টেন্সে করতে হবে, তাই আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ প্লেড বসিয়েছি। থার্ড এক্সাম্পলে হি উইল গো ফর আ ওয়াক, এটাকে ফিউচার করতে হবে। সো ভার্বটা দেওয়া ছিল গো, এবং এটা যখন আমি ব্যবহার করেছি আমি লিখেছি উইল গো, কারণ ফিউচারের সাথে সবসময় একটা শ্যাল বা উইল কিন্তু চলে আসে। সো তোমরা যখন পরীক্ষার সময় আসবে তখন দেখা যাবে যে এই আন্ডারলাইন দেওয়া জায়গাগুলো তোমাদের ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এবং ব্র্যাকেটে ভার্বটা দেওয়া থাকবে, ভার্বের বেসিক ফর্মটা, এবং বলে দেওয়া হবে যে কোন টেন্সে আসলে তোমার টিচার অ্যান্সারটা জানতে চাচ্ছে। আজকে আমাদের সিম্পল বা ইনডেফিনিট ফর্ম নিয়ে ক্লাসটা ছিল এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য ফর্মগুলো যেমন কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস শিখবো। আশা করি আজকে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তোমরা সাথে থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।